এই জায়গাটাকে তুমি চিন্তা ভাবনা করে দেখো যে সার্বিকতার রেসপেক্টে পারফেক্টলি মিড পয়েন্ট না হলো পরেও কিন্তু মোটামুটি একটা এমন জায়গায় নিয়ে চলে এসছে যেখান থেকে সে সব দিককে নিয়ন্ত্রণ করতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক ডিসিশন ছিল। আজ শনিবার, আজ মোটামুটি চতুর্থ শনিবার, যে শনিবার থেকে আমাদের সিঙ্গি স্কুলে আমরা প্রথম সপ্তাহে এই মাসে ক্লাস শুরু করেছিলাম এবং আজ চতুর্থ শনিবার, আজও আমাদের ক্লাস হয়েছে। আমাদের সিরাজউদ্দৌলা ট্রাস্ট থেকে যে ইতিহাসের ক্লাস সেটা শুরু হয়ে গেছে এবং সেই ক্লাসে আমরা যাচ্ছি। স্যার ম্যাডাম যখন অপেক্ষা করছেন, আমি পৌঁছে যাব, তারপর ছেলেদের ছুটি হবে, তারপরে আমরা ইতিহাসের ক্লাস শুরু করব। ইতিহাসের ক্লাসটা করানোর কারণ হচ্ছে যে এই শহরটা ইতিহাস ভিত্তিক এবং সেখানে যদি ইতিহাসটা প্রপারলি জানা থাকে তাহলে এদের কিন্তু একটা ইনস্ট্যান্ট রুটের রোজগারের রাস্তা রয়েছে এবং সঠিক ইতিহাসটা এই শহরের প্রতিটা মানুষকে জানা দরকার। কিন্তু যেহেতু বড়োদেরকে শেখানো এই মুহূর্তে সম্ভব নয়, স্কুল লেভেল থেকে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এই ক্লাসে করানোর জন্য। তো সেখান থেকেই আমাদের এই জার্নিটা শুরু হয়েছে। সারা আমরা পাচ্ছি, ছেলেদের কাছ থেকেও পাচ্ছি এবং টিচার মহল থেকেও পাচ্ছি। তো গিয়ে আবার দেখি আজ কেমন দিনটা যাবে। এসে গেছি আমরা, আজকেও ইতিহাস ক্লাস, এদের ছুটি হলেই আমাদের ক্লাস শুরু হবে। ওদিকে স্যারেরা দাঁড়িয়ে রয়েছেন, ফারুক স্যার এবং সুব্রত স্যার কথা বলছেন, আমরা এগিয়ে যাচ্ছি অফিসের দিকে। চলুন আমরা সবাই যাই, ফারুক আসছে। এই সময়টা ছুটি হয় তো, তাই চারিদিকটা প্রচন্ড ভিড়। অন্যরকমের একটা এনার্জি, সকলে মিলে চলে এসেছেন। আগের দিন যতজন এসেছিলেন তার থেকে অনেক বেশি মানুষ, বেশি শিক্ষকরা শেখাতে এসেছেন। এটা ভেবে খুব ভালো লাগছে যে একটা অদ্ভুত একটা এনার্জেটিক একটা দিন আমরা কাটাই বাচ্চাদের সঙ্গে, যেখানে ইতিহাস চর্চা হয়। এটা খুব জরুরি। রাজা শশাঙ্ককে নিয়ে শুরু হলো আজ আমাদের পড়াশুনো। কর্ণসুবর্ণ হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। দেখো, মুর্শিদাবাদ মানে আমাদের পড়ানো হয় কি যে নবাবী আমল, মুর্শিদাবাদ মানে তোমার হাজারদুয়ারি ভাবি, নবাবী আমল ভাবি, কিন্তু মুর্শিদাবাদের ইতিহাস কিন্তু আরো অনেক পুরো। একেবারে প্রস্তর যুগ থেকে যদি আমরা বলি, একদম পাথরের যুগ পর্যন্ত মনে এসছে, একবারে স্টোন এজ পাথরের যুগ যেটা তোমাদের সিলেবাসে আছে, একবারে পাথরের যুগ থেকে মুর্শিদাবাদের ইতিহাস পাওয়া যায়। তাহলে সেই পুরনো ইতিহাস আমরা হয়তো পড়িনি সেভাবে, বা সিলেবাসে তো নেই। শুধু নবাবী আমল আমরা জানি, সেটা তোমাদের সিলেবাসে এখন অব্দি আসেনি। সেটা শুধুমাত্র নবাবী আমলটা তোমরা পড়ো, কারণ তোমাদের আশেপাশে তোমাদের শহরে আত্মীয় বাড়িতে সব আত্মীয় লেগে নিয়ে যেতে পারে, বা তোমরা ওই ঐতিহাসিক শহরে বাস করো, তাই তোমাদের জানো। এবার কথা হচ্ছে যে শশাঙ্ক কর্ণসুবর্ণ নামটা আমার করে হলো, কেন এলো কর্ণসুবর্ণ, কীভাবে হলো? এই যে আজকে যে কর্ণসুবর্ণটা আমরা দেখছি, সেটা কিন্তু কর্ণসুবর্ণ নামে পরিচিত ছিলই না। তার নাম কি ছিল জানো? চিরুটি। আজকে যে স্টেশনটা তোমরা চেনো কর্ণসুবর্ণ নামে লেখা থাকে, বা তোমরা কাটোয়া গেলে বা ওই বর্ধমান থেকে গেলে, খাগড়াঘাট থেকে বা তোমার লালবাগ কোর্ট রোড থেকে দেখবে একটা স্টেশন পড়ে কর্ণসুবর্ণ। এই কর্ণসুবর্ণ স্টেশনটার নাম ছিল চিরুটি। কেন ছিল, কিভাবে এলো চিরুটি, আগে ডিটেলসে বলবো, তার আগে গল্পের চিরুটি এই নামটা আসলে এসেছে শ্রীহট্ট থেকে। শ্রীহট্ট, এটা শশাঙ্কের আমলে একটা বিশাল বড় হাট ছিল শ্রীহট্ট। শ্রীহট্ট থেকে ধীরে ধীরে চিরুটিতে পড়বে। পরের কথা, আমরা কর্ণসুবর্ণ মোটামুটি নাম হয় ওই 1960-এর ওই সময় যে খনন কার্য হয় তার পরবর্তীতে, যখন আমরা দেখতে পাচ্ছি যে হিউয়েন-সাং খনিত যে বিশাল বৌদ্ধ মহাবিহার, সেই বৌদ্ধ মহাবিহার কোথাও না, ওই রাজবাড়ি এলাকার যে অংশটা আছে বিশাল বড় ঢিবি, এবং ঢিবির মধ্যেখানে বেশ কিছু ওই গীত গাথা আছে এরকম মনে হয়। ছবি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ছবি দেখার মধ্যে স্কোপ নেই। আচ্ছা, পরের দিন আমি যদি সম্ভব হয় ছবি প্রিন্ট আউট করে, এখানে মোবাইল কথা হয়, প্রিন্ট আউট করে নিয়ে আসবো, দেখতে যে সেই ছবিগুলো দেখাবো, বা অন্যভাবে যদি দেখানো সম্ভব হয়। মোটামুটি ধরে নাও এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষটা মানে তাড়াহুড়ো করে আঁকলাম, হ্যাঁ, মানে কতটা পারফেকশন নেই। শুধু আমি একটা জিনিস বলি, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের সিকিম, ঠিক আছে? সিকিমের নিচে এই এলাকাটা হচ্ছে বর্তমানের আমাদের পশ্চিমবঙ্গ, ওকে? এই জায়গাটা হচ্ছে এখনকার বাংলাদেশ, যে জায়গাটা আমি আঁকিনি, কিন্তু বর্তমানে ম্যাপে গেছিলাম। যদি আমাদের সেই সময় বেঙ্গল সুপাকে বুঝতে হয়
তাহলে কিন্তু তোমার এখানে ভেবে নিতে হবে এখানে আমাদের বাংলাদেশটা আছে, কারণ এই বাংলাদেশের অস্তিত্ব তো তখন ছিল না, এ তো রিসেন্ট অরিজিন। আচ্ছা, এইবার গল্পটা কি হচ্ছে, তখনকার বেঙ্গল এদিক থেকে বিহার আর নিচের দিকে আমাদের হচ্ছে এখানটা দিয়ে উড়িষ্যা, এই জায়গাটুকু নিয়েছিল হচ্ছে আমাদের বেঙ্গল সীমা। মজার ব্যাপারটা হচ্ছে কি, যদি এবার আমি যেটা ভালো করে বোঝো, এখনকার যেটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ, আমি ধরো এই জায়গাটাকে আপাতত একটু মুছলাম, ঠিক আছে? মোছার পরে কি হচ্ছে, যদি তুমি আমাদের পুরো রাজধানীর কথা চিন্তা ভাবনা করো, যেটা ছিল আমাদের জাহাঙ্গীরনগর, সেটা হচ্ছে এই জায়গায়। এবার আমাদের বর্তমানের যে মুর্শিদাবাদের শহরের অবস্থান, সেটা হচ্ছে এই জায়গায়, রাইট? আমি একটা কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তখনকার দিনে যারা চিন্তাবিদ বা যারা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোকে নিয়ে ভীষণভাবে পর্যালোচনা করেছেন, কারণ এই যে মুর্শিদাবাদের রাজধানী আসবে, আমার দৃঢ় বিশ্বাস এটা শুধুমাত্র একা মুর্শিদপুর এখানে ডিসিশন হতে পারে না, কারণ তার প্রচুর দেখা যাচ্ছে এরকম টিম মেম্বার থাকবেন যাদের উপরে দায়িত্ব ছিল, যাদের উপরে বলা ছিল যে আপনারা খুঁজে দেখুন যে কোন জায়গাটা বেস্ট। এবার এই বেস্ট কথাটা কোথা থেকে আসছে? প্রথম ব্যাপার মাথায় রাখতে হবে, এক হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার কারণটা কি, যে দেখো সেই প্রথম জীবনে নবাব তো ছিলেন না, একদম শুরুতে উনি নবাব ছিলেন, উনি ছিলেন হচ্ছে দেওয়ান। তাহলে দেওয়ানের কাজ কি? দেওয়ানের যেটা মেন কাজ সেটা হচ্ছে ট্যাক্স কালেকশন করা। এবার যদি আমি তোমাদের মধ্যে কাউকে বলি যে তোমাকে আমি দায়িত্ব দিলাম, স্কুলের প্রত্যেকের কাছ থেকে তুমি 10 টাকা করে তুলবে, ওকে দায়িত্ব দিলাম। এবার ওর কাছে যেটা থ্রেট হবে কি, মানে যেটা সমস্যা, যে 5 দিন পরে ওর কাছে অনেক টাকা, এবার আমার ইচ্ছা হলো খুব করে ওর কাছে কিছু টাকা পয়সা নিয়ে চলে আমি আসতে পারি। এই কন্ডিশনটা কিন্তু সেই সময় ছিল। তাহলে সেই সময় থাকার অর্থটা কি, যে এইখানে মানে এই জায়গাতে আমার যে রাজধানীটা আসবে, যাদের উপরে দায়িত্ব দেওয়া আছে তারা কিন্তু খুঁজে খুঁজে দেখছে যে জায়গাটা কতটা সিকিউর, মানে কতটা সেই জায়গাটাতে রাজধানী নিয়ে এলে পরে কোনো রকম অসুবিধা না থাকতে পারে। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা ঘটনা প্রবাহ বলতে পারে, ওটা হিস্ট্রির সাথে মারাত্মক যায়, সেটা হচ্ছে আমাদের মারাঠিদের আক্রমণ। ঠিক, মানে গর্বিয়াটা এটা একটা মারাত্মক প্রভাব কিন্তু সেই সময় ফেলছে, ঠিক আছে? এইবার আমি এই ম্যাপটাকে কেন এনেছিলাম, ম্যাপটাকে আঁকার কারণটা হচ্ছে কি, এই যে আমাদের ধরো বেঙ্গল সীমাটাকে আমি এখানে দেখাচ্ছি, আমি যদি একটা রাফলি তোমাদের সামনে তুলে ধরি, এই এলাকাটা যতদিন পর্যন্ত জাহাঙ্গীরনগরে আমার থাকছে, ধরে নাও এটা নেই, তাহলে একটা মনে হচ্ছে না যে গোটা সুপার রেসপেক্টে এটা একটু আমাদের পূর্ব জিজ্ঞাসা। যদি আমার কোনো প্রয়োজন আমার এইদিকে মানে সৈন্য পাঠাতে হয়, তাও আমাকে মোটামুটি এখান থেকে ইয়ে করতে হচ্ছে, ট্যাক্স নিয়ে আসতে হচ্ছে, তাও আমি আজকের থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আর আমি যেটা বললাম যে সেই সময়ের একটা বড় ইভেন্ট হচ্ছে কি না, ওই মারাঠাদের যে আক্রমণ, যেটাকে আমরা গর্গিয়া অ্যাটাক বলি। এবার গর্গিরা ওরা তো দক্ষিণ ভারত থেকে আসছে, তাহলে ডেফিনেটলি আমাদের এই দিকে আক্রান্ত হচ্ছে। যদি এই দিকে আক্রান্ত হয়, প্রথম যে শর্তটা উঠে এসেছিল যে তাকে বলা হচ্ছে যে আমি এমন জায়গায় আমার মানে মেন সেন্টারটাকে নিয়ে যাব যেটা মোরলেস মিড পয়েন্ট অফ দ্য শোভা হয়। মানে এই জায়গাটাকে তুমি চিন্তা ভাবনা করে দেখো যে সার্বিকতার রেসপেক্টে পারফেক্টলি মিড পয়েন্ট না হলো পরেও কিন্তু মোটামুটি একটা এমন জায়গায় নিয়ে চলে এসেছে যেখান থেকে সে সব দিককে নিয়ন্ত্রণ করতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক ডিসিশন ছিল। সবাই ক্লাসের বাইরে যাচ্ছে, জল টল খাওয়া টাওয়া চলছে। 5 মিনিটে আসতে হবে, বেশি দূর যেও না। ব্রেক হচ্ছে, ব্রেকটা কেমন হবে হচ্ছে একটু দেখি, তারপরে আবার আমরা ক্লাসে ফিরব। ভূগোলের বইয়ে পড়ে যতটা না জ্ঞান লাভ করি, গঙ্গা নদীকে আমরা যদি দেখতে পাই, একদম বঙ্গোপসাগর থেকে একদম গঙ্গাসাগর পর্যন্ত, তাহলে গঙ্গা নদীর ইতিহাসটা কিন্তু আমরা আরো বেশি আমাদের কাছে প্রাণবন্ত হয়ে, এবং সেটা মনে অভিজ্ঞতায় বেশি থাকে। তো স্যার আমাদের সুন্দর একটা ম্যাপের মাধ্যমে, মানে ভারতবর্ষের ম্যাপ, বাংলা তখন সুবে বাংলা যেভাবে ছিল, মানে বাংলা, বিহার, উড়িষ্যা, তার ভিত্তিতে এবং
এইখানে স্যার বলেছেন যে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক কথায় এই অঞ্চলটি ছিল। সেই জন্য কিন্তু ব্রিটিশ প্রথম কিন্তু আক্রমণ করেছিল এই আমাদের মুর্শিদাবাদের ছিল। কারণ একটা বাইরের একটা উন্নত জাতি কোনখানে আসে একটা দেশ আক্রমণ করতে গেলে, যে অঞ্চলটা সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সেই অঞ্চল। কারণ শাসন কার্য চালাতে গেলে অর্থনৈতিক ভিত্তিভূমিটা কিন্তু বেশ শক্তপোক্ত প্রয়োজন। তো সেই জন্যই আমাদের বাংলার নবাবী আমলের মূল ভিত্তিটা কিন্তু এই সুবে বাংলার ভূমিতে ব্রিটিশ আক্রমণ করেছিল। তারপরে তিনি এমনি তো আর একটা প্রাসাদ করে তুলবেন না, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। তো সিরাজউদ্দৌলার যে মাসি, যার নাম হচ্ছে ঘসেটি বেগম, তো ঘসেটি বেগমের যে স্বামী নওয়াজির মোহাম্মদ খান মতিঝিল নামে একটি প্রাসাদ গড়ে তুলেছেন। সেই প্রাসাদটিকে সিরাজের ইচ্ছা ছিল যে তার থেকেও সুন্দর একটি প্রাসাদ যেন তিনি গড়ে তুলেন, সেটি হচ্ছে হিরাজিন প্রাসাদ। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে সিরাজ হচ্ছে একজন খুবই সৌন্দর্যপ্রিয় ব্যক্তি ছিলেন। মুঘল বাদশাহ যে শাহজাহান, যাকে আমরা একজন সৌন্দর্যপ্রিয় ব্যক্তি হিসেবে চিনে থাকি, ঠিক তেমনই বাংলার নবাব সিরাজউদ্দৌলা একজন সৌন্দর্যপ্রিয় ব্যক্তি ছিলেন। তাই তার মনে একটি শখের এবং তার ইচ্ছে ছিল যে যেইখানে নবাবরা প্রথম থেকে শাসন করে এসেছেন, যেটা হচ্ছে নিজামত কেল্লা বলা হয়ে থাকে, সেইখান থেকে সরে এসে তিনি একটা নিজের একটা প্রাসাদ তৈরি করেন। ভেরি গুড। তাহলে ক্লাসমেট বলো, কত শুরুর আগের নাম কি ছিল? চিরুটি। মনে রাখবে? কেউ প্রশ্ন করলে বলবে। শ্রীরামপুর। ভেরি গুড, ভেরি গুড। তারপর বলো। আচ্ছা বলো তো, রাজবাড়ি ঢাকায় একটা পুলি পাওয়া গেছিল, সেটা কোন আকৃতির অস্ত্র দিয়ে? বি আকৃতির অস্ত্র দিয়ে। আচ্ছা, তাকে কি করা হয়েছিল? বলি দেওয়া হয়েছিল। তাহলে শিখতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, বলো তো কোন পরিচালকের কথা স্যার উল্লেখ করেছেন যিনি এসেছিলেন? স্যার। আচ্ছা, কোথা থেকে একজন সন্ন্যাসী এসেছিলেন? সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারত। আচ্ছা, সাউথ ইন্ডিয়া। ভেরি গুড। ঠিক আছে, তাই তো শিখেছে। দক্ষিণ ভারত। আচ্ছা, তার পেটে কি রাখা